মাদ্রাসাগুলোর সিকিউরিটি যেমন দরকার, ভেতরে ছাত্রীদের নিগরানি, এই সব কিছু দরকারের বিবেচনায় ক্যামেরা তো দরকারি মনে হয়। কিন্তু সাম্প্রদায়িক সময়ে যেই সব ফেতনাগুলি ছড়িয়ে গেছে সিসি ক্যামেরাকে কেন্দ্র করে, এই হিসেবে মহিলা মাদ্রাসার ভেতরে ক্যামেরা লাগানোর কোনো সুযোগ আমি মনে করি না, এবং এটা সরান জায়েজও মনে হয় না। কারণ এখানে মেয়েদেরকে একজন পুরুষ দেখবে বা এটা তো কোনোভাবেই কাম্য হতে পারে না, শরীয়ত তো এটাকে অনুমোদন করে না। তাই মাদ্রাসার ভেতরে ক্যামেরা লাগানোর সুযোগ নাই বললেই চলে। হ্যাঁ, অনেক সময় ক্যামেরার প্রয়োজনে তো অনুভব করেছি, যেহেতু আমার মাদ্রাসা দুটা বিল্ডিং, 6 তলা 5 তলা দুটো বিল্ডিং, দুইটা বিল্ডিংয়ে দেখভাল করা, মানে ভেতরটা তো আমার স্ত্রী আমার আহলিয়াই দেখাশোনা করেন, বাহিরে ইন্তজামটা আমরা করি, কিন্তু ভেতরে পড়াশোনা এবং নিগরানি সব কিছুই আমার আহলিয়া করেন, কিন্তু অনুভব করেন সিসি ক্যামেরার জন্য। এবং তিনি বারবার বলেছেনও যে ক্যামেরা লাগিয়ে দিলে মনিটর তার কাছেই থাকবে, এটা সিক্রেট থাকবে, কোনো পুরুষ বা আমিও দেখতে পারবো না। কিন্তু তারপরেও বিবেক সায় দেয় না, এই জন্য যে ক্যামেরার মধ্যে যে ডিভাইসের মধ্যে রেকর্ড থাকে, এটা একটা সিস্টেম মতো রেকর্ড 1 সপ্তাহ 10 দিন 15 দিন মাসখানেক রাখা যায়। তো এইটা সুযোগ আছে দেখার, পুরুষ মানুষ চাইলে দেখতে পারবে। বিশেষ করে মাদ্রাসা যখন বন্ধ হবে তখন তো আর মাদ্রাসায় কোনো ছাত্রী থাকে না, ডিভাইস বা যেখানেই ক্যামেরা মনিটর থাকুক চাইলে দেখতে পারবে। এই সুযোগ যেহেতু আছে, এই জন্য আমি এটা প্রয়োজন মনে করলেও ভেতরে ক্যামেরা লাগানোর পক্ষে আমি না, এবং লাগাচ্ছি না। প্রথম কথা তো এইটাই যে ক্যামেরা লাগানোর প্রয়োজন, ক্যামেরা লাগানো ফিতনা হবে। যদি পুরুষের হাতে না থাকে, মহিলার হাতেও থাকে, কিন্তু তারপরে এখানে কিছু বিষয় রয়েছে যে মহিলারা সব তো এক্সপার্ট হয় না, তাকে পুরুষ দেখায় দিতে হবে জিনিসটা, ব্যবহার নিয়ম তাকে দেখাতে হবে, তখন তাকে ভেতরে ঢুকতে হবে। ক্যামেরা কোনো কারণে নষ্ট হতে পারে, ডিভাইস নষ্ট হতে পারে, তখন বাইরের মানুষ একজন মিস্ত্রি এসে এটাকে দেখবে, তখন মেয়েদের মানে চেহারা টেহারা মেয়েদেরকে সে দেখতে পারবে। এছাড়া যদিও ভেতরে থাকে, প্রশ্ন ওইটাই এসে যায় যে আমার তো সুযোগ আছে, আমি যদি দেখি, যদি এটা অনুমতি দেওয়া হয় যে মহিলাদের কাছেই থাকবে, পুরুষ দেখবে না, কিন্তু দেখার যখন সুযোগ আছে তখন তো নফসে আম্মারা এবং শয়তানের ওয়াসওয়াসার কারণে কোনো সময় তার মধ্যে মনে হতে পারে যে একটু দেখি, এটা ফিতনা হবে। অবশ্যই বর্তমান অবস্থার প্রেক্ষিতে না লাগানোটাই উচিত। আমি মাদ্রাসা দিয়েছি 8 বছর, তার আগে আমি 13 বছর মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করেছি এবং পুরো নিয়ন্ত্রণ আমি করেছি। এবং অন্যান্য মাদ্রাসাগুলো আমার যতটুকু জানা আছে যে মাদ্রাসাগুলোতে প্রচুর পরিমাণ ফিতনা তো ছড়ায়, ফিতনা হয়। তো যে সমস্ত মাদ্রাসার ভেতরে পরিচালনার ব্যবস্থা এরকম থাকে, সেগুলোতেই দেখা যায় ফিতনা হয়। যেমন মাদ্রাসা, একই ফ্ল্যাটের মধ্যে মাদ্রাসা দেওয়া, পরিচালক বা বড় খালাম্মা একটা রুমে থাকবে, 2-3টা রুমে মাদ্রাসা দেয়, এগুলো থেকে ফিতনার অনেক সুযোগ আছে। সবসময় তো বড় খালাম্মা থাকে না ভেতরে, সে পড়াইতে গেছে বা সে কোথাও গেছে, বাহিরে বেড়াতে গেছে, তখন পরিচালক একা থাকে, তো তার এখানে ফিতনার সুযোগ আছে, শয়তান ওয়াসওয়াসা তাকে দিতে পারে, এবং বাস্তবে হচ্ছেও। এই জন্য যে মাদ্রাসা একই ফ্ল্যাটের মধ্যে বা একই এহাতার মধ্যে মুহতামিম বা তার পরিবার একসাথে থাকবে, এটা উচিত না, মাদ্রাসার জন্য এটা উচিত না। কারণ ফিতনাগুলি বর্তমানে এখান থেকে শুরু হয়। যতগুলো দেখেছি মাদ্রাসা, আমার জানা মতে আমি দেখেছি যে এইগুলোর কারণে অনেক ফিতনা ছড়িয়েছে। এই জন্য এইভাবে মাদ্রাসা না দেওয়াই উচিত। যে মাদ্রাসা দিলে যে প্রকৃত পক্ষে মাদ্রাসাটা কী জন্য দিচ্ছে এটা সামনে আসতে হবে। জরুরত যে মেয়েদের শিক্ষার তো অবশ্যই দরকার আছে, যে বর্তমান শিক্ষার যুগ, শিক্ষা ছাড়া তো চলবে না। তো কলেজ ভার্সিটিতে পড়া মেয়ে, আরেকটু হলে মাদ্রাসায় পড়া, সে মাদ্রাসায় পড়লে তো অবশ্যই দিন শিখতেছে, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানতেছে, শরীয়তকে বুঝতেছে, পর্দার মধ্যে থাকতেছে, তার সন্তানাদি সে পর্দা ওইভাবে সে বড় করবে। আর স্কুল কলেজের মেয়েরা এরকমটা হয় না। তো এই হিসেবে শিক্ষার তো অবশ্যই দরকার আছে, কিন্তু শিক্ষার পাশাপাশি যদি এখানে শুধু শিক্ষাই তো মানে সব কিছু না, মেয়েদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে যেই জন্য যে তারা ঘর গুছাবে, স্বামীর সংসার করবে, সন্তানাদি তাদেরকে মানুষ করবে, তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবে। এই জন্য আদর্শ নারী গঠন মহিলা মাদ্রাসার একান্ত লক্ষ্য। সেই লক্ষ্য যদি সামনে থাকে তাহলে আসলে মাদ্রাসাগুলো মানে এরকম মানে যত্র মাদ্রাসাগুলি হয়ে ওঠা এটা উচিত না। এবং মাদ্রাসা যারাই দিবে এরকমভাবে যে দিনকে সামনে রেখে দিবে, দিনের জরুরত মনে করে দিবে। পাশাপাশি মাদ্রাসা আছে, এখানে দিনের জরুরত তো অন্য মাদ্রাসার দ্বারা পুরা হচ্ছে,
তা আমি কী জন্য মাদ্রাসাটা দিব, সেটা আগে সামনে আসতে হবে, যে আমি কি শুধু পেট পালার জন্য মাদ্রাসা দিব নাকি কিছু জাতিকে দেওয়ার জন্য। যদি ওইটা সামনে আসে তাহলে তার দিনটাকে প্রাধান্য দিতে হবে, ধর্ম এবং শরীয়তটাকে তার সামনে রাখতে হবে। এই ক্ষেত্রে আমি মনে করি যারাই মাদ্রাসা দিবে মজবুত তাকওয়া মুত্তাকি কোনো মুরব্বীকে সে মুরব্বী হিসেবে মানবে এবং তার মাদ্রাসার সব কিছু অবকাঠামো পরিচালনা পদ্ধতি এগুলো মুরব্বীর সাথে বলবে যে আমার মাদ্রাসা এইভাবে চলে, এইভাবে পরিচালনা করি। তো এটা মনে হয় সুন্দর হবে, যে তার মন ঘোরাভাবে মাদ্রাসাটা পরিচালনা হবে না। তখন যত্রতত্র মাদ্রাসা হয়ে উঠছে, এটা আমি অভিযোগ করছি না, আমি বলতেছি যে যারা মাদ্রাসা করবে এরকম মাদ্রাসা করার নিয়ন্ত্রণটা শরীয়তকে সামনে রেখে তার মজবুত একজন মুরব্বী থাকবে, তার পরামর্শ নিবে। আর যেই জিনিসটা বলেছেন আমাদের সর্বোচ্চ অথরিটি বেফাকুল মাদারিসিল আরাবিয়া আল হায়াতুল আলিয়া লি জামিয়াতিল কওমিয়া যে বোর্ড দুটো আছে, আমি দীর্ঘদিন যাবৎ এটা আমার একটা মনের ইচ্ছা ছিল, যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যে মুরব্বীরা যদি একটা নিয়ন্ত্রণ করে, একটা নীতিমালা তো করে দেন যে মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করবে এই নীতিমালার মধ্যে করবে এবং এইভাবে তারা পরিচালনা করবে। এটা আমার মনের খুবই ইচ্ছে ছিল। গত কাউন্সিলের মধ্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের যে সম্মানিত মহাসচিব হযরত মাওলানা মাহফুজুল হক সাহেব দামাত বারাকাতুহুম তে আলোচনার মধ্যে এটা নিয়ে এসেছিলেন যে মহিলা মাদ্রাসার জন্য একটা নীতিমালা তৈরি করা হবে, কিভাবে তারা মাদ্রাসাগুলি পরিচালনা করবে। তা আমি ওখানে উপস্থিত থেকে খুবই ভালো লাগছিল এবং খুশি হয়েছিলাম যে এবার আমাদের একটা নীতিমালা আসবে, যেভাবে যার মতো করে মাদ্রাসাগুলি চলা এবং যেভাবে ইচ্ছা সে পড়াচ্ছে, পুরুষ পড়াচ্ছে। অনেক মাদ্রাসার ভেতর অনেক মাদ্রাসার সংবাদ আসে যে পুরুষরা ভেতরে চলে যাচ্ছে, বড় বড় মেয়েদেরকে পড়াচ্ছে, বোরকা পরিয়ে পড়াচ্ছে এইভাবে। কিন্তু একটা নীতিমালা আসলে এগুলো আর হবে না। বেফাকের নিবন্ধন করতে হলে যেই শর্তগুলো থাকতো, মানে নীতিমালা, যে এই নীতিমালার আলোকে যদি মাদ্রাসাগুলি হয় তাইলে বেফাক তাকে নিবন্ধন করবে। এরকম যদি করে মনে হয় খুব আমাদের জন্য সহজ হবে যারা আমরা মহিলা মাদ্রাসা পরিচালনা করি। আসলে আমার মাদ্রাসার সৌন্দর্য ওরকম কিছু সৌন্দর্য নাই যেটা অন্য সব মাদ্রাসার মধ্যে নেই। তাই আমার মাদ্রাসার মধ্যে আমি এই জিনিসটা করতে পেরেছি, যেহেতু আমি এরকম দীর্ঘদিনের একটা অভিজ্ঞতায় দেখেছি ফেতনাগুলি কোত্থেকে ছড়ায়। পুরুষ মহিলা যখন কাছাকাছি আসে তখনই এই ফেতনাগুলো ছড়ায়, কুমন্ত্রণা মনের মধ্যে আসতে থাকে, তখন এইগুলো হয়। তো আমি যখন মাদ্রাসা দিয়েছি তখন থেকে আমার ইচ্ছে ছিল যে আমি প্রতিষ্ঠান এরকমভাবে করব যেখানে পুরুষরা পড়াবে না, শুধু মেয়েরাই পড়াবে, মেয়েরা যোগ্য হয়ে উঠবে, গড়বে এবং তারাই পড়াবে। ঠিক আলহামদুলিল্লাহ আমি 8 বছর একেবারে শুরু থেকে এটাই করে এসছি যে আমাদের এখানে কোনো পুরুষ শিক্ষক নাই, শুধু বুখারী শরীফ 30 পারা পড়ানোর জন্য পুরুষরা পড়াচ্ছেন। তারপরেও বিশেষ ব্যক্তি যেমন মালিবাগের শাইখুল হাদিস হযরত মাওলানা জাফর আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, ইয়াহিয়া মাহমুদ সাহেব দামাত বারাকাতুহুম, পীরজঙ্গি মাদ্রাসা শাইখুল হাদিস মাওলানা আব্দুল আখির সাহেব দামাত বারাকাতুহুম, আর আমি কিছু মিলে আমরা 4 জনে শুধু বুখারী শরীফটাই পড়াই। তাও আমরা 2 তলা থেকে পড়াই, ছাত্রীরা থাকে 3 তলায়, মাইকে পড়ানো হয়, পাশাপাশি কোনো ছাত্রী থাকেও না, সরাসরি ছাত্রীরা কথাও বলতে পারে না, এবারও তারা মাইকে পড়ে। এতটুকুর মধ্যে আর বাকি বুখারী বাদে তিরমিজি, মুসলিম সহ সমস্ত কিতাব মেয়েরা পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। অনেকেই বলে থাকে যে মেয়েরা তাদের তো এত ইস্তেদাদ যোগ্যতা হয় না, তো তারা যদি সব কিতাব পড়ায় পুরুষ না থেকে তাহলে পড়ার মান হবে না। তো এইটার উত্তর আমি 2টা দিই। 1 নম্বর উত্তর হলো যে আমাদের মাদ্রাসাতে হচ্ছে আলহামদুলিল্লাহ। যেমন গত বছর আল হায়াতুল উলিয়া লি জামিয়াতিল কওমিয়া বোর্ডে আমাদের 5টা মেধা তালিকা এসছে এবং এই বছর সারা বাংলাদেশে প্রথম হয়েছে মেশকাত, সর্বেকায়াত, 2য়, 3য়, 4র্থ সহ দাওরায় আমার 6ষ্ঠ স্থান হয়েছে। এবং সার্বিকভাবে এই যে ফলাফল, একটা সাফল্য ঢাকার মধ্যে, এটা তো আমরা পড়াচ্ছি না, মেয়েরাই পড়াচ্ছে, তাহলে তো হচ্ছে। ইস্তেদাদ তাদের নাই, ভালো পড়াতে পারবে না, এই প্রশ্নটাও অবান্তর। দ্বিতীয়ত যদি মেনেও নেই যে সবাই তো এরকম যোগ্য যোগ্য শিক্ষিকা পায় না, তো মেয়েদের কি এতই শিক্ষিত, এতই যোগ্যতা হতে হবে, ইস্তেদাদ হতে হবে যা তারা বুখারী পড়াবে, মুসলিম পড়াবে? এরকম দরকার নেই তো। মেয়েদেরকে মোটামুটিভাবে তারা যোগ্য হয়ে উঠুক, এটাই তো আসল হলো যে তারবিয়াত। ভালো উন্নত মানের শিক্ষার জন্য পুরুষ শিক্ষক পড়ালো কিন্তু তার সাথে ফেতনায় জড়িয়ে গেল, তার চেয়ে শিক্ষাটা একটু কম থাকুক কিন্তু সে তারবিয়াতের লাইনে আগাবে, যে মেয়েদেরকে যে মাকসাদ আল্লাহ তাআলা যেই জন্য সৃষ্টি করেছেন, ঘর গোছাবে, সন্তানাদি মানুষ করবে, স্বামীর সেবা করবে, পরিবারের সবার সাথে সখ্যতা এবং সুসম্পর্ক রাখবে, এই সব বিষয়ে এটা তো বড় জিনিস। এত ইস্তেদাদ থেকে আমি মনে করি যে ইস্তেদাদ একটু কম হোক কিন্তু মেয়েদের কাছেই তারা পড়ুক, এটাই সবচেয়ে ভালো হয়। তো আমার মাদ্রাসার বৈশিষ্ট্য যেটা জানতে চেয়েছেন, যে আমরা পুরুষ দিয়ে পড়াই না, মহিলারাই পড়ায়।
আরও কিছু বিশেষ কারণ আছে যে মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে ভেতরে খোঁজখবর নেওয়ার ক্ষেত্রে ছাত্রীদেরকে যে নিগরানি করা হয় এই সমস্ত এবং ক্লাসের মধ্যে যে একটা নিয়মতান্ত্রিক সিস্টেম, এগুলো আমাদের মাদ্রাসার ভেতরগত কিছু কাজ আছে। তো আমি অনেককে পরামর্শ দিয়ে থাকি যে আপনারা যদি মাদ্রাসা দিতে চান বা যারা দিয়েছেন নতুন বা যারা দীর্ঘদিন যাবৎ মেহনত করছেন কিন্তু মাদ্রাসা উঠাতে পারছেন না, তাদেরকে আমি পরামর্শ দিই যে আপনারা উঠানোর জন্য মাদ্রাসাটা একটু ফিকির করেন, যে আপনি সময় দেন মাদ্রাসার মধ্যে, একটু মেহনত করেন, আর মেহনতটা এভাবে করেন যে কাজে লাগে। এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আমার মাদ্রাসা এতগুলো শিক্ষিকা সবই যোগ্য, তো অনেকে মাদ্রাসায় যোগ্য শিক্ষিকা পায় না, এটা একটা প্রশ্ন যে আমরা তো পাই না, শিক্ষিকা থাকে না। তাদেরকে আমি বলে থাকি যে আপনি শিক্ষিকাদের হকটা আদায় করুন, যদি আপনি তাদের হক আদায় করেন তাহলে আপনাকে ছেড়ে তারা যাবে না এবং যোগ্য শিক্ষিকা আপনি পাবেন। বেতন ওজিফা যেটা ধরা হয় সাধারণত মেয়েদের ওজিফা পুরুষের তুলনায় একটু কমই ধরা হয়, তারপর এটাও আবার 9-6 করা হয়, দানাই ফানাই করে তাকে বেতন দেওয়া হয় না। এবং রমজান মাসকে রমজানের আগেই যখন পরীক্ষা হবে তারও 1 মাস আগে অনেক মাদ্রাসা এরকম কাজ করে থাকে যে শিক্ষিকা এখন আর দরকার নেই, যেহেতু সবক বন্ধ, শুধু পড়বে, পরীক্ষা দিবে, এরপরে রমজানের পরেও দীর্ঘদিন 3 মাসের একটা গ্যাপ, এখানে পড়ানো লাগে না, এই 3 মাসের জন্য শিক্ষিকা সে বিদায় দিয়ে দেয় 3 মাসের বেতন থেকে বাঁচার জন্য। এই সমস্ত যদি আপনি হকটা নষ্ট করেন, ভালো শিক্ষিকা আপনার কাছে কেন থাকবে? তো আপনি তার হক আদায় করুন, তারা আপনাকে ছেড়ে যাবে না এবং আপনি তাদের দ্বারা ভালো ফল পাবেন। যদি শিক্ষিকা ভালো থাকে, পড়ানোর যদি ব্যক্তি ভালো থাকে, তাহলেই তো ছাত্রীরা গড়বে। কোনো মতো শিক্ষিকা নেওয়া হলো, একটা মাদ্রাসার সংবাদ শুনেছি যে যারা দাওরা ফেল করেছে তাদেরকে শিক্ষিকা বানিয়েছে, সে নিজে ফেল করেছে, সে কিভাবে আরেকটা ছাত্রীকে সে পাস করাবে বা যোগ্য করে তুলবে? এ সমস্ত আমাদের গ্যাপ রয়েছে। সুতরাং যদি মাদ্রাসা করার ইচ্ছে থাকে, ভালো ফলাফল আপনি চান, তাহলে আপনি তাদের হকটা আদায় করুন, ভালো মানের শিক্ষিকা নিয়োগ করুন এবং সময়টা আপনি দেন, মাদ্রাসামুখী হন, বহির্মুখী না হয়ে, এবং যেইভাবে সময়টা দিলে ছাত্রীদের কাজে লাগবে এইভাবে আপনি সময়টা দেন। প্রয়োজনে যে সমস্ত প্রতিষ্ঠিত মাদ্রাসা, আপনারা সেই সমস্ত মাদ্রাসায় সফর করেন এবং তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন। আমরা ওপেনলি পরামর্শ দিয়ে থাকি, অনেকেই আলহামদুলিল্লাহ বিভিন্ন মাদ্রাসা থেকে আমার কাছে পরামর্শ নেয়, আমি উদার মনে তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এরকম।